প্রিয় ছাত্রছাত্রী, পল্টু স্যার ম্যাথ চ্যানেলের সকলকে স্বাগত। অলরেডি আমরা এর আগের ভিডিওতে যারা 2026 সালের জন্য মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যে এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা আছে, সেই পরীক্ষার একটা আমরা অলরেডি সাজেশন বের করেছি। সেই সাজেশনে তোমাদের বড় প্রশ্ন যেগুলো থাকবে তার অলরেডি সাজেশন দেওয়া আছে। আর আজকে আমি তোমাদের শর্ট প্রশ্নের এমসিকিউ টাইপে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন রেডি করেছি। তোমাদের এই ইউনিট টেস্টের জন্য 6টা এমসিকিউ থাকবে, যার মধ্যে পরিমিতি থেকে কোনো এমসিকিউ থাকবে না। তো এখান থেকে আমি যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে তোমাদের জন্য রেডি করেছি। তোমরা এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। আর তোমাদের এমসিকিউ করার আগে কিংবা শর্ট প্রশ্ন করার আগে ভাবতে হবে আমার কোন অনুশীলনের অঙ্ক সেটা আগে তোমাকে জানতে হবে এবং সেই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে, তবেই তোমরা শর্ট কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তো দেখো, আমি অঙ্কর মধ্যে দেখো, প্রথম অঙ্কটা দেখো, বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে তোমার বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সরল সুদ চ্যাপ্টার অঙ্ক, যেখানে আমরা সুদ নির্ণয়ের একটা সূত্র জানি, আই সমান PTR/100। তোমার এমসিকিউ টাইপের অঙ্কের কিন্তু তোমাকে অঙ্ক করে দেখাতে হবে না, জাস্ট উত্তরটা বের করতে হবে। তাহলে আমার কি দেওয়া আছে, কোন মূলধন 10 বছরে, তাহলে টি এর মান কত হলো 10, আর দ্বিগুণ অর্থাৎ যদি আমার পি টাকা দেওয়া হয় তাহলে সুদের পরিমাণ আমার কি হবে পি, তাহলে আসল আসল আর সুদ এই দুটো মিলিয়ে হবে দ্বিগুণ অর্থাৎ 2p। তাহলে আসল হলো পি, সুদের পরিমাণ হলো পি, আর সময় হচ্ছে টি, এই 10 বছর। এখন আমাকে নির্ণয় করতে হবে সুদের হার, তাহলে এটা আমার থাকলো R/100। এখান থেকে এখন আমরা আর এর মান নির্ণয় করব। পিপি কেটে হলো, 0 0 কাটলো, তাহলে এপারে কি থাকলো 1 থাকলো, তাহলে আর সমান কি 10টা ভাগ আছে এদিকে যায় গুণ 10, তাহলে সুদের হার কত 10%। এইভাবে তোমাদেরকে খালি রাফে অঙ্কটা রাফ করতে হবে আর তোমাকে সঠিক উত্তরটা বের করতে হবে। তাহলে আমাকে মূল সূত্রটা কিন্তু জানতে হবে। একই রকম ভাবে দুইয়ের প্রশ্নটা বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরে, তাহলে তোমার আর এর মান হচ্ছে x বছরে, মানে সময়টা হচ্ছে x, সুদের পরিমাণটা হচ্ছে x। এখন তোমাকে মূলধন নির্ণয় করতে বলেছে, আমরা ঠিক এই সূত্রটি সব বসাবো। তাহলে আমার সুদের পরিমাণ কত x, পি নির্ণয় করতে হবে, আসল পি থাকলো, টি এর মান কত x, আর এর মান কত x/100। এখান থেকে আমরা কার মান বের করবো পি, পি সমান কত হবে 100টার দিকে ভাগ আছে, x এর সঙ্গে যে কি হবে গুণ হবে, আর এই x আর x এদিকে গুণ আছে, এপারে এসে কি হবে ভাগ। তাহলে দেখো উপর নিচে একটা করে x কেটে হলো, তাহলে কত হলো 100/x। কত সহজ ভাবে অঙ্কগুলো আমরা করতে পারছি। দেখো দেখো সি এর অঙ্কটা 100/x। পরের প্রশ্নটা দেখো, বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনে n বছরে, অর্থাৎ তোমার সময়টা হচ্ছে n বছর, তাহলে তোমরা টি এর পরিবর্তে n বসিয়ে দাও। তারপরে মোট সুদ PNR/25, তাহলে তোমাকে সুদের জায়গায় PNR/25। তাহলে কি বলছে মূলধনের পরিমাণ কত আর সুদের হার কত আর, তাহলে মূলধনটা এখানে যেহেতু পি ব্যবহার আছে আমরা এ ধরে নিচ্ছি, আর আর এর মান আরই আছে। এখান থেকে আমরা এখন কার মান বের করবো এর মান, তাহলে 25 আর 100 কাটছে, 4 25 100। এখানে দেখো এন কেটে গেছে, আমার দেখো আর আর কাটছে, তাহলে এ সমান কত হবে, এই 4টা এদিকে ভাগ আছে এদিকে যে গুণ 4p। তাহলে দেখো আমরা মূল সূত্র I সমান PTR/100 জানলে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো সরল সুদের। তাহলে আমার কত হলো 4p। এবার আমরা চলে আসি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, আমাকে প্রথমে ভাবতে হবে আমাকে কোন চ্যাপ্টার অঙ্কটা দিয়েছে শর্ট প্রশ্নটা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান বা অসমান উভয়। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই হারে সুদের হার থাকবে না ওটা পরিবর্তন হতে পারে, এটা হতে পারে। তোমাদের বইয়ে অঙ্ক দেখবা, কোন অঙ্ক বলছে বার্ষিক 4% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এক্ষেত্রে কি সুদের হারের পরিমাণটা সমান থাকলো। আবার দেখা গেছে কোন অঙ্ক কি বলছে
প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%, তার কি একই সুদের হার থাকবে, এটাও কোনো একবারে না, তার মানে কি সমানও হতে পারে অসমানও হতে পারে। তার মানে এই 4-এর উত্তরটা হবে তোমার সি নম্বর অপশনটা। দেখো 5 অঙ্কটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা কত হবে। আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে সমান বৃদ্ধি চ্যাপ্টারটা করেছি, সেখানে একটা সূত্র আছে, জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যদি বৃদ্ধি বলে তাহলে হবে প্লাস, আর হ্রাস বললে মাইনাস। অর্থাৎ সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস r বাই 100 পারে n। এখানে দেখো আমার কি বলেছে বৃদ্ধি, অর্থাৎ এখানে কি হবে প্লাস, এখানে জনসংখ্যাটা কত বলেছে পি, তাহলে পি থাকলো 1 প্লাস আর এর মানটা কত বলেছে 2r% বৃদ্ধি, অর্থাৎ আর এর পরিবর্তে কত হবে 2r বাই 100, আর সময়টা কত বলেছে n বছর পরে, অর্থাৎ nই থাকলো। তাহলে কি দাঁড়াচ্ছে 2 দ্বারা 100 কে কাটলে 50, তাহলে কি দাঁড়ালো p ইনটু 1 প্লাস r বাই 50 পারে n। তাহলে অঙ্কটা কোন উত্তরটা হলো p ইনটু 1 প্লাস r বাই 50 পাওয়ার হচ্ছে n। দেখো 6 অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তো আমরা সুদের হারটা ধরে নেব আর, তাহলে আর যদি হয় তাহলে আমরা মূল সূত্র কি জানি, p ইনটু 1 প্লাস r বাই 100 পাওয়ারে n, এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধির সূত্র। সেই সমূল চক্রবৃদ্ধির মান হচ্ছে 121, অর্থাৎ এই মানটা কত 121। এখন আমাকে কি করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমার কি দেওয়া আছে, আসলের পরিমাণ দেওয়া আছে 100, 1 প্লাস আর এর মান দেওয়া আছে আমার, বের করতে আর এর মানটা, তাহলে এটা হলো r বাই 100, আর n মানে বছর, বছরটা কি বলা আছে 2 বছর পর, তাহলে এখানে কত হলো 2 সমান 121। তাহলে এই 100টা এদিকে দেখো গুণ আকার আছে, ওই পারে যে কেউ ভাগ, তাহলে 1 প্লাস r বাই 100 পাওয়ারে 2 সমান 121, আর 100টা গুণ আছে ভাগ, তাহলে এখানে 2 আছে স্কয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি 1 প্লাস r বাই 100 তার স্কয়ার, এটাকে আমরা বলতে পারি 11 বাই 10 তার স্কয়ার, কারণ 11 স্কয়ার মানে 11 11 121, 10 এর স্কয়ার মানে 10 10 এ 100, তাহলে স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে আমরা কি লিখবো 1 প্লাস r বাই 100 সমান 11 বাই 10, বা r বাই 100 সমান এই অনটা এদিকে যোগ আছে, ওই ডান দিকে যে দেখো মাইনাস হবে, তাহলে 11 বাই 10 মাইনাস 1, বা r বাই 100 এটা যদি আমরা বিয়োগ করে লসাগু করতে হবে 10, তাহলে 11 মাইনাস 10 একে 10, বা r বাই 100 সমান 11 থেকে 10 বাদ দিলে 1 বাই 10। দেখো এই 10 10 কেটে গেল, তাহলে r সমান 10টা ভাগ আছে, একের সঙ্গে গুণ হয়ে হলো 10, মানে r এর মান কত বের হলো 10%। তাহলে আমাকে মূল সূত্রটা মনে রাখতে হবে, কার মান দেওয়া আছে সেগুলো বসিয়ে দিতে হবে, আর কোনটা বের করতে হবে ওটা রেখে দিতে হবে। ওটা দেখো ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে, তাহলে এটা আমার কোন লেসনে অঙ্ক, 1 নম্বর লেসনে। আমরা দ্বিঘাত সমীকরণের সমীকরণটা জানি ax² + bx + c = 0। তখনই একটা সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো যখন আমার x এর সর্বোচ্চ ঘাত কত থাকতে হবে, 2 থাকতে হবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা কি হয়, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এই কারণে a ≠ 0, এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো মানটা 0 হয়ে যাবে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে a ≠ 0 হতে হবে। তাহলে কি বলছে, এটি দ্বিঘাত সমীকরণ হলে তাহলে আমার কোনটা হবে a ≠ 0। তারপরে দেখো 8 এর অঙ্কটা x² - 3x + k = 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে, x² - 3x + k = 10। আমার সব সময় ডান দিকে 0 রাখতে হবে, তাহলে 10টাকে পরে নিয়ে নাও, তাহলে x² - 3x + k - 10 = 0। তাহলে আমার কি বলছে, বীজদ্বয়ের গুণফল -2। আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি, আলফা * বিটা সমান জানি c/a।
তাহলে আমার সেই এই আলফা ইন্টু বিটার মান বলে দিয়েছে কত -2, আর সি এর মান কত k-10, এর মান কত এখানে কিছু না মানে 1। তার মানে আমরা লিখতে পারি সি এর মান k-10 বাই এর মান কত 1 সমানে আমরা বলতে পারি সে বীজদ্বয়ের গুণফল কত -2। তাহলে এখান থেকে আমরা k সমান কি লিখবো -2, -10 ওদিকে যে কি হবে +10। তাহলে অতএব k সমান 10 থেকে 2 যদি বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে 8। তাহলে k এর মান কত বেরিয়ে গেল 8। সি এর অঙ্কটা সি নম্বর অ্যান্সার হবে। তাহলে আমরা সূত্রগুলো জানতে হবে, কোন চ্যাপ্টার অঙ্ক জানতে হবে, তাহলে যে কোনো শর্ট প্রশ্ন দেখ না কেন তা আমরা পারবো। তারপরের অঙ্কটা দেখো ax² + bx + c = 0, a ≠ 0। দেখো a ≠ 0 কথাটা উল্লেখ করতে হবে, এটা আমাদের প্রশ্নতে ছিল। এখানে সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac। আমরা জানি b² - 4ac হচ্ছে নিরূপকের মান। এই নিরূপকের মানের উপর নির্ভর করছে বীজদ্বয় কেমন হবে। b² - 4ac এটার মান যদি > 0 হয় তার মানে বাস্তব ও অসমান, মানে বাস্তব অর্থাৎ মানটা থাকবে বাস্তব এবং সেটা কি হবে অসমান। আর যদি তোমার সমান 0 হয়ে যায় তাহলে বীজদ্বয় কি হবে সমান হবে। আর যদি <0 হয় তার মানে কোনো বাস্তব বীজ নেই। তাহলে আমার কি বলেছে এখানে বাস্তব ও অসমান, অর্থাৎ আমার কি হতে হবে > 0 হতে হবে নিরূপকের মান। তাহলে কোন নম্বর आंसरটা হবে এর নম্বর, কি হচ্ছে > 0। তারপর 10 নম্বর অঙ্কটা দেখো ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে এখনই বলা হলো সমান হতে গেলে b² - নিরূপকের মান b² - 4ac এর মান কত হতে হবে 0 হতে হবে। এখান থেকে আমাকে কার মান বের করতে বলছে c এর মান। তাহলে c এর মান সমাধান করো -4ac সমান এই b² ওইদিকে গেলে প্লাস b², ডান দিকে গেলে কি হবে -b², মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখান থেকে আমরা c এর মান কি বের করব b², 4 এটা গুণ আছে এদিকে যা গেল ভাগ, অর্থাৎ b²/4a। তাহলে আমার কয় নম্বরে ডি নম্বরেরটা आंसर হবে। তাহলে তোমাকে সব সূত্রগুলো জানতে হবে। তারপরে আমাদের 11 নম্বরটা অঙ্কটা চলে আসো। a একটি ধনাত্মক সংখ্যা হলে a অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত a। এখান থেকে আমাকে বলছে a এর মান কত, তার মানে বোঝা যাচ্ছে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। তাহলে এখান থেকে আমরা এখন সমাধান করে কার মান বের করব a এর মান বের করব। দেখো কিভাবে বের হচ্ছে, খুব সহজ, তোমাকে খালি নিয়মগুলো জানতে হবে, শর্ট প্রশ্ন তাহলেই পেরে যাবা। তাহলে a অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত a। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে a/27/64 সমান 3/4/a। তাহলে আমরা বজ্র গুণন করব, এর সঙ্গে এর গুণ করলে a² আর এটার সঙ্গে এটার গুণ করতে হবে, অর্থাৎ 27/64 গুণিত 3/4। এখানে আমরা তাহলে আমার কত হয়েছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 27 কে আমরা লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 3 আর এটা আছে আমার 3। আর আমরা এই 64 কে কি লিখতে পারি 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 16 64 গুণিত 4। তাহলে আমার কি হচ্ছে a² কটা মানে দুটোতে স্কয়ার লিখতে পারি, তাহলে দুটো দুটো, তার মানে আমরা লিখতে পারি 3 গুণিত 3 তার স্কয়ার, আর এখানে লিখতে পারি 4 আর 4 দুটো মানে 4 গুণিত 4 তার স্কয়ার। তাহলে এর সমান আমরা কি লিখতে পারি 3 গুণিত 3 বাই 4 গুণিত 4। তাহলে আমার 3 3 কত হচ্ছে 9, 4 4 16, অর্থাৎ আমার উত্তরটা কত আসলো a² এর মান আসবে, এর মান কত আসবে 9/16। তাহলে দেখো 9/16 মানে সি নম্বরটা হবে উত্তর। তারপর 12 নম্বর অঙ্কটা দেখো 2a = 3b = 4c। এখান থেকে আমাকে কি বের করতে হবে a অনুপাত b অনুপাত c সমান কত। তাহলে তিনটা মানে আমার সমান দেওয়া আছে, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ম আগে জানতে হবে, তাহলে তোমরা প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর পারবে। দেখো আমার কি বলা আছে 2a = 3b = 4c, এই তিনটা মানে সমান, সে মানটা আমার জানা নাই, আমরা ধরে নেব k। তাহলে ধরি সমান k। k
কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি a সমান 2 a সমান কি লিখতে পারি কে, তাহলে a সমান দুইটা ভাগ আছে ডান দিকে যে এই গুণ আছে ডান দিকে যে কি হবে ভাগ, অর্থাৎ k বাই 2। তাহলে b সমান কি হবে k বাই 3, c সমান কি হবে k বাই 4। তার মানে এখন আমরা বলতে পারি a অনুপাত b অনুপাত c সমান k বাই 2 k বাই 3 অনুপাত k বাই 4। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করব। অনুপাত সবসময় পূর্ণ সংখ্যায় থাকে, অর্থাৎ 2 3 আর 4 এর লসাগু কত হবে 12। তাহলে প্রত্যেকটাকে 12 দ্বারা গুণ করো, প্রত্যেকটাকে 12 দ্বারা গুণ করো, তাহলে কি হবে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে 12 দ্বারা গুণ, তাহলে এটা কি হয়েছে 6 দুগুণে 12, 3 4 12 আর 3 4 12। তাহলে এখানে কি হলো 6k অনুপাত 4k অনুপাত 3k। প্রত্যেকটাতে দেখো কে কে কে, তাহলে কে কেটে গেল, তাহলে কত 6 অনুপাত 4 অনুপাত 3। তাহলে আমার কোন উত্তরটা উত্তর দেখো 6 অনুপাত 4 অনুপাত 3, অর্থাৎ ডি নম্বর উত্তর। দেখো পরের অঙ্কটা 13 অঙ্কটা দেখো x সমান 2 প্লাস রুট 3। তাহলে x সমান 2 প্লাস রুট 3। এখন আমাকে বলছে x প্লাস 1/x এর মান কত। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো 1/x এর মান 2 মাইনাস রুট 3। এটা যদি তোমরা কোঅর্ডিনেশন করো কিংবা 1/x কে যদি কোঅর্ডিনেশন করো এটার বিপরীত পাবা। তাহলে x প্লাস 1/x সমান কত 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, 2 আর 2 যোগ করলে 4। তাহলে আমার অ্যানসারটা কত হলো 4, অর্থাৎ সি এর উত্তরটা। তারপর দেখো 14 নম্বরটা বলছে p প্লাস q সমান রুট 13, p মাইনাস q সমান রুট 5। তাহলে আমাকে বলছে pq এর মান কত। আমরা pq সমান অর্থাৎ ab এর সূত্র জানি, কি সূত্র a প্লাস b বাই 2 তার স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা p প্লাস q এর মান জানি, কি কত বলা আছে রুট 13। তাহলে এখানে আমরা বসাবো রুট 13 বাই 2 তার স্কয়ার মাইনাস এখানে কত p মাইনাস q এর মান রুট 5 বাই 2 তার স্কয়ার। তাহলে দেখো স্কয়ার আর রুট কেটে গেলে কত আসবে 13 আর 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস স্কয়ার রুট কেটে যায় কত হবে 5, 2 এর স্কয়ার মানে 4। তাহলে লসাগু হলো আমার 4, 13 মাইনাস 5। তাহলে তুমি 13 থেকে 5 বিয়োগ করো, তাহলে কত আসবে 8। তাহলে 8 বাই 4, 4 দুগুণে 8। তাহলে আমার কি pq এর মান কত আসলো 2, অর্থাৎ আমার এই নম্বরের উত্তরটা আসলো। এবার আমরা চলে আসি জ্যামিতির অঙ্ক। দেখো অঙ্কটাকে ভালো করে পড়বে, জ্যামিতির অঙ্কগুলো খুব ভালো করে পড়বে এবং একটা ছবি আঁকবা পাশে, তারপরে তুমি ভাববা অটোমেটিক জ্যামিতিক অঙ্কগুলো হয়ে যাবে। আমরা কিন্তু জ্যামিতিকে ভয় করি, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি অবশ্যই পারবো। দেখো এ বি সি ত্রিভুজের ও পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে কি ত্রিভুজের বাইরে থাকবে বৃত্ত, তাকে আমরা বলবো পরিকেন্দ্র। তাহলে দেখো একটা বৃত্ত সেটা কি থাকবে এবিসি ত্রিভুজের বাইরে থাকবে। তাহলে এই হচ্ছে আমার এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। এবার কি বলছে, এবার বলছে ও এ বি। তাহলে আমার এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এবার কি বলছে ও এ বি মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা কত 50 ডিগ্রি। তাহলে এটা হলো 50। এখন আমাকে কি বলছে এ সি বি, এ সি বি মানে এই কোণটা কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এটাকে যুক্ত করে দিই তাহলে এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এর দৈর্ঘ্য যা হবে ও বি এর দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে দুটো কোণের মানও সমান। অর্থাৎ এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে নিশ্চয় বি কোণটার মান হবে 50 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ এ ও বি এটা একটা ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা 50 এটা 50, তাহলে কত হলো 100। তাহলে আমার থাকলো কত 80, অর্থাৎ এই কোণটা হবে 80 ডিগ্রি। আমরা একটা উপপাদ্য করেছি যে কেন্দ্রস্থ কোণের মান একই চাপের উপর উপস্থিত কেন্দ্রস্থ কোণের মান হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই রকম ভাবে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণের মান হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে এই বৃত্তস্থ কোণটা হবে 80 এর অর্ধেক অর্থাৎ 40 ডিগ্রি।
তার মানে এসিবি কোণের মান কত আসলো আমার 40। দেখো সি নম্বরটা উত্তর। এবার ছবি দেখে দেখে তোমাকে ভাবতে হবে আমার কোন কোণের মান দেওয়া আছে, কোন কোণটা বের করতে হবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। তারপরে দেখো 16 নম্বর অঙ্কটা হচ্ছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে চতুর্ভুজটা থাকবে বৃত্তের ভিতরে। তাহলে আমার কি হলো, এ বি সি ডি একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এ একটা বৃত্ত যার ভিতরে একটা চতুর্ভুজ আছে। তাহলে আঁকো চতুর্ভুজ। তাহলে এই ধরে হলো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার ও বৃত্তের কেন্দ্র। তাহলে আর কি বলছে, এবি ব্যাস, এবি ব্যাস। তার মানে আমার ছবিটা দেখো ভুল হয়ে গেছে। তা আমাকে কি বললো, এবি ব্যাস করে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে এই একটা বৃত্ত, ও কেন্দ্র, এবি ব্যাস, তাহলে এটা হলো এবি। তাহলে এবি, এটা হচ্ছে সি ডি। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস। ব্যাস কাকে বলে, যেটা আমার কেন্দ্র দিয়ে যাবে। তারপরে কি বলছে, এ বি সি সমান 65। কোণ এ বি সি, তাহলে এ বি সি মানে এই কোণটা, এই কোণটা আমার কত 65 ডিগ্রি। তারপরে কি বলছে, ডিএসি, ডিএসি তাহলে এটা যুক্ত করতে হবে নিশ্চয়। তাহলে এই কোণটা ডিএসি, এই ডিএসি কোণের মান আমার কত বলছে 40 ডিগ্রি। তাহলে এখানটা হলো 40। তারপরে কি বলছে, তারপর দেখো বিসিডি এর মান কত, বিসিডি, বিসিডি মানে এই কোণটা কত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি বৃত্তস্থ কোণের বিপরীত কোণ সম্পূরক। তার মানে এটা এটা যদি 65 হয় তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 থেকে 65 বাদ, অর্থাৎ কোণ এডিসি সমান হবে 180 মাইনাস 65। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের মান হবে সম্পূরক। তাহলে আমাকে বলছে বিসিডি, বিসিডি মানে এই পুরো কোণটার মান। তাহলে আগে আমরা এই কোণটা বের করব। তাহলে এই কোণটা কত হচ্ছে আমার 180 মাইনাস 65। তাহলে বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে এখানে 100 গেল 7, তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1 মানে 115 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা হচ্ছে 115। এবার এটা একটা দেখো ত্রিভুজ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180। তাহলে এই টু কোণটা আমার কত আসবে, তাহলে 180 থেকে আমার বিয়োগ করতে হবে, অর্থাৎ ডিসিএ, অর্থাৎ কোণ ডিসিএ সমান আসবে 180 মাইনাস 40 প্লাস 115। তাহলে 180 মাইনাস এই দুটো যোগ করো, তাহলে এই যে 5, এটা 4 আর 1 যোগ করলে 5, 1 155। তাহলে বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে এখানে 100 গেল 6, 8 থেকে 6 বাদ দিলে 2 অর্থাৎ 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত 25 ডিগ্রি। আবার এটা লক্ষ্য করো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের একটা উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটা কত হবে 90 ডিগ্রি। আমার কি বলেছে বিসিডি অর্থাৎ পুরো কোণটার মান কত, তাহলে এটা হলো 90, এটা হলো 25, তাহলে পুরো কোণটার মান কত হবে, কোণ বিসিডি সমান আসবে 90 যোগ 25, তাহলে এটা হলো 5, 9, 10, 11 মানে 115 ডিগ্রি। তাহলে দেখো আমার উত্তর কোনটা, সি নম্বরটা। তারপরে 17 অঙ্কটা দেখো, ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা ছবি আঁকো, জ্যামিতিতে ছবি যদি আঁকো তাহলে তোমরা সব উত্তর পারবে। তাহলে ও কেন্দ্র বৃত্তের এবি আর সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে এই আমার ও কেন্দ্র একটা বৃত্ত, তার দুটো জ্যা আছে এবি আর একটা হচ্ছে সিডি, এই দুটো দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এটা হলো এবি আর এটা হলো সিডি। এবার কি বলছে, বলছে যে এ ও বি, তাহলে এ ও বি মানে এই কোণটা, এই কোণটা আমার কত ডিগ্রি বলছে 60 ডিগ্রি। এখন আমাকে বলছে সিও ডি এর মান কত, সিও ডি এর মান কত। তাহলে
এই কোণটাও নিশ্চয় 60 ডিগ্রি হবে, কারণ আমরা যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমার দেখা যাবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান, অর্থাৎ এটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তাহলে এটা হলো আমার 60 ডিগ্রি आंसर। তারপর দেখো 18টা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ, অর্থাৎ একটা বৃত্ত আছে, ও কেন্দ্র একটা বৃত্ত কেন্দ্রগামী যদি হয় তাহলে যে কোণটা তৈরি হয় এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার বলছে এই অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম যা বৃত্তাংশস্থ কোণ, অর্থাৎ এটা যদি আমার এরকম হয়, ছোট হয় বৃত্তাংশস্থটা এরকম হয়, তাহলে এই কোণটা কত হবে? তাহলে নিশ্চয় 90 এর কম হবে, অর্থাৎ কি হবে সূক্ষ্ম কোণ হবে, বৃত্তাংশস্থ কোণটা হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এ নম্বর হবে উত্তর। 19 নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস, ব্যাস মানে কি যেটা কেন্দ্র দিয়ে যাবে, তাই তো? তাহলে এ হচ্ছে আমার ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার পিকিউ হচ্ছে ব্যাস, তাহলে এটা হলো পিকিউ যার কেন্দ্র হচ্ছে ও। এবার কি বলছে পি আর সমান আর কিউ, তাহলে এখানে একটা বিন্দু আছে আর, পি আর সমান হচ্ছে আর কিউ, তাহলে এই দুটোর সাথে সমান। এখন আমাকে বলছে আর পি কিউ মানে এই কোণটার মান কত? আমরা জানি এটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু কেন্দ্রগামী এটা অর্ধবৃত্তস্থ মানে এটা 90 ডিগ্রি, আবার এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান মানে এই কোণ দুটোর মান হচ্ছে সমান। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা হচ্ছে 90, তাহলে এই দুটো কোণ কত হবে 90 এর অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি, আর এই কোণটা হবে 45 ডিগ্রি। এখন আমাকে বলছে আর পি কিউ এর মান কত হবে? তাহলে 45 ডিগ্রি। তারপরে 20 নম্বর অঙ্কটা দেখো, ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে এই একটা বৃত্ত ও কেন্দ্রীয় যার দুটো জ্যা হচ্ছে সমান, এবি আর সিডি, এবি আর সিডি। এবার কি বলছে? বলছে যে এবি ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, তাহলে এখান থেকে এটা দূরত্ব বলছে 4 সেমি হলে ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব কত? তাই যেহেতু এই দুটো দৈর্ঘ্য সমান তার মানে এই দূরত্ব হবে সমান, অর্থাৎ এটা যদি 4 হয় তাহলে এটা হবে 4, অর্থাৎ এই উত্তরটা হবে 4 সেমি। তাহলে আমরা যদি ছবিটা ভালোভাবে বুঝতে পারি, উপপাদ্যগুলো যদি ভালোভাবে জানি, অবশ্যই জ্যামিতিরও শর্ট প্রশ্ন আমরা পারবো। তাহলে তোমরা এইভাবে এই যে শর্ট প্রশ্নগুলো দেওয়া হলে এমসিকিউ বারবার প্র্যাকটিস করো, পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়বে, অবশ্যই তোমরা এমসিকিউ 6 এ 6 পাবে। আর যদি আমার এই ভিডিওর সাহায্যে উপকৃত হও, এই অঙ্কগুলো তোমাকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং আমরা যে সাজেশনটা দিয়েছি অবশ্যই তোমরা ফলো করো, তোমরা অবশ্যই তোমাদের টেস্টে 40 এ 40 পাবে। ধন্যবাদ।